বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের পাঠ উপস্থাপনায় আমি রয়েছি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। আর আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে এক মালিকানা ব্যবসা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা ব্যবসা, এক মালিকানা এবং ব্যবসায় দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে এক মালিকানা ব্যবসা। তো আমরা প্রথমে আসি ব্যবসায় কি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যে কোনো কাজকে ব্যবসা বলা হয় না। এটি অ্যাকর্ডিং টু ল অফ বাংলাদেশ, আইন অনুযায়ী কী হতে হবে? বৈধ হতে হবে, লিগ্যালিটি থাকতে হবে। তাহলে দেখা গেছে এক মালিকানা ব্যবসা এমন একটি ব্যবসা যে ব্যবসার মালিক মাত্র একজন, এবং যে ব্যবসাটি কি হবে? আইনগতভাবে বৈধ হবে, এবং এটি কি উৎপাদন থেকে শুরু করে বন্টন এবং ভোক্তাদের কাছে পৌঁছা পর্যন্ত যাবতীয় কার্যাবলী হলো ব্যবসার অন্তর্ভুক্ত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসায় সংজ্ঞার ভিতর তাহলে এক মালিকানা, একজন মালিক, এটাই হলো এক মালিকানা। তাহলে আমাদের মালিকানার ভিত্তিতে ব্যবসা আমরা যদি আলোচনা করতে চাই, তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু মনোযোগী হও, এবং আজকে তোমাদেরকে একটি চমৎকার ক্লাস আমি উপহার দিব। আর আজকের এই ক্লাসটি যদি তুমি মনোযোগ সহকারে শোনো, তাহলে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের 5টি অধ্যায়ের ফান্ডামেন্টাল নলেজ তুমি অর্জন করতে সক্ষম হবা। তাই তোমাদেরকে বলবো একটু মনোযোগী হও, ইনশাল্লাহ আমরা একটি চমৎকার ক্লাস উপহার দিব। তো প্রথমেই আসি মালিকানার ভিত্তিতে ব্যবসা। এক নম্বর, এক মালিকানা ব্যবসা। যে ব্যবসার মালিক একজন, তাকে এক মালিকানা ব্যবসা বলে। তাহলে একজন ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসা হলো এক মালিকানা ব্যবসা। এই এক মালিকানা ব্যবসা গঠন খুবই সহজ। একজন মালিক ইচ্ছা করলেই যে কোনো জায়গায় অল্প মূলধন দিয়ে ব্যবসাটি শুরু করতে পারে। এই এক মালিকানা ব্যবসার যে ঝুঁকি, এটি একক ঝুঁকি, মালিক একাই বহন করেন, এবং এই এক মালিকানা ব্যবসার যা মুনাফা অর্জিত হয় মালিক একাই ভোগ করেন, এবং এর দায়ও মালিক একাই বহন করেন। এক মালিকানা ব্যবসার দায় অসীম দায়। অসীম দায় কি? ব্যবসায় বিনিয়োগের বাইরেও যে দায়, তাকে বলা হয় অসীম দায়। তাহলে এক মালিকানা ব্যবসা একটি অসীম দায় সম্পন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তাই মালিককে সদা কী করতে হয়? সচেষ্ট থাকতে হয়, সর্বদা সচেতন থাকতে হয়। কারণ ব্যবসা যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়, তাহলে এই ব্যবসার বাইরেও তাকে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সম্পদ বিক্রি করে তার এই দায়টি পরিশোধ করতে হবে। সেই জন্যই এই এক মালিকের ব্যবসা মালিক সবসময় কি থাকে? সচেতন থাকে, এবং দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়, এবং তাকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এক মালিকের ব্যাপারটি একটা সুবিধা বলা যায়। মালিক একজন হয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কিভাবে? কারণ এটি যদি অনেকগুলো সদস্য থাকতো, তাহলে তাদেরকে একত্র করতে, তাদের সাথে আলাপ আলোচনা করতে, সিদ্ধান্ত নিতে একটু বিলম্ব হতো, ধীর গতিতে হতো। কিন্তু এক মালিকের ব্যবসার মালিক যেহেতু একাই, তাই মালিক খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আর অনেক সময় টু মেক কুইক ডিসিশন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে কী করে একটি ভালো একটি সুবিধা বা অ্যাডভান্টেজ। যেমন দেখা গেছে, যেমন আমার দেখা গেছে যদি মাছের ব্যবসা বলি, মাছ একটি পচনশীল ব্যবসা, ফল পচনশীল ব্যবসা, এগুলো এক মালিকানার কি উপযুক্ত ক্ষেত্র। এইসব ব্যবসাগুলোতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যদি আজকের মাছ কালকে রেখে দেয়, তাহলে মাছগুলো পচে যাবে, পচনশীল হয়ে যাবে, বা মাছগুলো নষ্ট হয়ে যাবে, ফলগুলো নষ্ট হয়ে যাবে। তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমি কত মূল্যে বা কীভাবে এগুলোকে কি বাজারজাত করবো, সেল করব।
প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসটি তোমাদের কেমন লাগছে এবং আমার ছবি ও সাউন্ড কেমন লাগছে সেটি তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও। আর তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্টস করলে আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে এক মালিকানা ব্যবসা এটি এমন একটি ব্যবসা যে ব্যবসা আদিকাল হতে আজ পর্যন্ত একটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবং কেন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে? কারণ এক মালিকের ব্যবসা গঠন করতে তেমন কোনো আইনগত ঝামেলা বহন করতে হয় না, কোনো আইনি ঝামেলা নেই। এটি কি গঠন অত্যন্ত সহজ। মালিক ইচ্ছা করলেই তার বাসার আশেপাশে বা যে কোনো জায়গায় অল্প মূলধন দিয়ে সে ব্যবসাটি শুরু করতে পারে। এই জন্য আজ অবধি বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এক মালিকের ব্যবসা অত্যন্ত জনপ্রিয় এবং টিকে আছে। এখন অবধি কী আছে? এটা টিকে আছে। বড় বড় কোম্পানির আবির্ভাব করছে, কিন্তু এক মালিকের ব্যবসা এখনও দাপটের সহিত চলছে। এবং এই এক মালিকের ব্যবসার মাধ্যমে অনেক বেকার লোকের কি হয়, কর্মসংস্থান তৈরি হয়। অনেকেই এটার মাধ্যমে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী। আমরা কি করব? আমরা লেখাপড়া করব, আমরা ভালোভাবে লেখাপড়া করব। আমাদের ব্যবসা শিক্ষার যে বিষয়গুলো রয়েছে সেগুলো ভালোভাবে লেখাপড়া করার মাধ্যমে আমরা কর্মময় জীবনে আমাদের ভালো চাকরি হলে হবে, না হলে আমরা কি করব? নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করে নেব। আত্মকর্মসংস্থান, নিজের কর্মসৃষ্টি করা হলো আত্মকর্মসংস্থান। এবং এই যে আমরা এক মালিকানা ব্যবসা আমরা নিয়ে আলোচনা করতেছি, আমরা এক মালিকানা ব্যবসার মাধ্যমে আমরা কি করতে পারি? ব্যবসার জগতে প্রবেশ করতে পারি। ছোট থেকে বড় সৃষ্টি। তো দেখা গেছে আমরা প্রথমে 1 নম্বর আলোচনা করলাম এক মালিকানা ব্যবসা। এবার এক মালিকানা ব্যবসার যেসব সমস্যাগুলো রয়েছে, যেসব সীমাবদ্ধতাগুলো রয়েছে, এগুলো কাটিয়ে উঠতেই মূলত অংশীদারি ব্যবসার উদ্ভব ঘটে। তাহলে অংশীদারি ব্যবসা কি? অংশীদারি ব্যবসায় পার্টনারশিপ বিজনেস, কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ সাধারণ ব্যবসার ক্ষেত্রে 20 জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন সদস্য মিলে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা হয় এবং যার অন্যতম ভিত্তি হলো চুক্তি, তাকে অংশীদারি ব্যবসা বলে। তাহলে সংজ্ঞাতেই বললাম, আমাদের অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তির মাধ্যমে 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে সেটাই হলো অংশীদারি ব্যবসা। কমপক্ষে 2 জন, ঊর্ধ্বে বলছি সে সাধারণ ব্যবসার ক্ষেত্রে 20 জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা যদি অংশীদারি ব্যবসা সুবিধাগুলো দেখতে যাই, তাহলে এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসার যদি একটা তুলনামূলক আলোচনা করতে যাই, এক মালিকানা ব্যবসায় মালিক ছিল 1 জন, আর পক্ষান্তরে অংশীদারি ব্যবসার মালিক কমপক্ষে 2 জন বা সর্বোচ্চ সাধারণ ক্ষেত্রে 20 বা ব্যাংকিং ক্ষেত্রে 10 জন হলো। কেন? তাহলে আমাদের পরিচালনাগত কিছু সুবিধা অর্জন করলাম আমরা অংশীদারি ব্যবসা। এক মালিকের ব্যবসায় 1 জন মালিক, তার সীমাবদ্ধ ছিল। মালিক যদি দক্ষ না হয় সেক্ষেত্রে এক মালিকের ব্যবসার তার সফলতার মুখ দেখা অত্যন্ত কঠিন ছিল। কিন্তু আমরা যখন এক মালিকের ব্যবসাটিকে পার্টনারশিপ ব্যবসায় রূপান্তর করতে পারি, অথবা আমরা সরাসরি আমরা পার্টনারশিপ ব্যবসা যখন শুরু করতে পারি, তখন যদি আমাদের বিভিন্ন পার্টনারগুলোকে, বিভিন্ন অংশীদারগুলোকে আমরা সেভাবেই যদি আমরা দেখভাল করে নিতে পারি, যে আমাদের দক্ষ মানে পার্টনার নিতে পারি, তাহলে আমরা কী করতে পারবো? অংশীদারি ব্যবসার একটি সফলতার মুখ দেখতে সক্ষম হব। কারণ এখানে যদি কোনো ব্যক্তি যদি দেখা গেছে আইসিটিতে দক্ষ রয়েছে, তাকে আমরা ব্যবসা যদি গ্রহণ নেই, তাহলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ব্যবসাগুলো কি আইসিটি নির্ভর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? ব্যবসা সফল দেখতে পারবো। কেউ দেখা গেছে হিসাবে যার ভালো জ্ঞান রয়েছে, তাকে যদি আমরা অংশীদারি ব্যবসা নিতে পারি, তাহলে অংশীদারি ব্যবসা সফলতা অর্জন করতে পারবো। এভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে যারা এক্সপার্ট রয়েছে, এই এক্সপার্টগুলোকে আমরা নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করলে আমাদের অংশীদারি ব্যবসার সফলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই দেখা গেছে, কথাই আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। অংশীদারি ব্যবসার যখন অংশীদারগুলোকে আমরা নিব,
তখন আমরা কি করব, আমরা ভালোভাবে বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে বিচার বিশ্লেষণ করে তাদেরকে আমরা নিব, যাতে করে আমরা ব্যবসা কী করতে পারি, সফলতার মুখ দেখতে সক্ষম হই। প্রিয় শিক্ষার্থী, এই যে অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ বিজনেস, পার্টনার বলতে আমরা আরেকদিকে যদি আমরা আমাদের জীবনের দিকে আসি, আমরা আমাদের অনেক সময় লাইফ পার্টনার খুঁজি। আসলেই বিয়েও এক প্রকার কি চুক্তির মাধ্যমে সম্পাদিত হয়। আসলে দেখা গেছে কি, ওই যে আমরা যে কাবিন করি, কাবিনটা এক প্রকার চুক্তি। আসলে দেখা গেছে বিয়ে করলাম, এটা বৈধতা পাইল, কিন্তু আমাদের যে কোনো সময় আবার এই চুক্তি ভঙ্গ হলে কি হয়ে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে। তাই আমরা এটা যদি বাস্তব ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রেও আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমাদের জীবনের পার্টনার খুঁজবো, তখনও আমরা কি করব, আমরা তার বিভিন্ন গুণগুলোকে বিচার বিশ্লেষণ করব, তার গুণগুলো, তার দোষগুলো বিচার বিশ্লেষণ করার মাধ্যমেই আমরা আমাদের জীবনের পার্টনার খুঁজবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা ছিলাম অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসা সকল সাধারণ অংশীদারদের দায় অসীম। সাধারণ অংশীদার বলছি, তাদের দায় অসীম, কিন্তু সাধারণ দুই একজন সদস্যের দায় সীমিত বা সীমাবদ্ধ দায় সম্পূর্ণ অংশীদার হতে পারে। কখন হতে পারে, যেমন আমরা যদি এখানে উদাহরণ দিয়ে বলতে চাই যে সাধারণত একজন নাবালক কী হতে পারে, একজন নাবালক চুক্তি সম্পাদনের অযোগ্য, এবং নাবালক সাধারণত কী হতে পারে না, অংশীদার হতে পারে না। কিন্তু সকল অংশীদারদের সম্মতিক্রমে নাবালকও কি অংশীদারের সুবিধা গ্রহণ করতে পারে, তখন তাকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার হিসেবে গণ্য হবে। তাহলে 1932 সালের অংশীদারি আইন দ্বারা বাংলাদেশের অংশীদারি ব্যবসা সমূহ গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। আমরা এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার যে কি সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য আমরা কি করতে পারি, আমাদের কোম্পানির সৃষ্টি হলো। কোম্পানি কি তাহলে? কোম্পানি হলো আইন সৃষ্ট এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যা আইনের মাধ্যমে সৃষ্টি হবার ফলে তার নিজস্ব একটি কৃত্রিম ব্যক্তিসত্তা তৈরি হয়, যে সত্তা বলে কোম্পানি তার নিজ নাম ও সিলমোহর ব্যবহার করে কোম্পানি তার যাবতীয় কার্যাবলী বা ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করতে সক্ষম হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে কোম্পানি কি? কোম্পানি হলো আইন সৃষ্ট প্রতিষ্ঠান। বাংলাদেশে 1913 সালের কোম্পানি আইন দ্বারা বর্তমানের কোম্পানিসমূহ গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এবং সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় ব্রিটিশ পার্লামেন্টে 1844 সালে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে 1750 হতে 1850 সালে কি ইউরোপে একটি কি বিপ্লব ঘটিত হয়, তাকে আমরা কি বিপ্লব বলি? শিল্প বিপ্লব নামে পরিচিত। অনেকেই বলে রেনেসাঁ বা শিল্প বিপ্লব। এটি কি কেন? এটি ছিল এর পূর্বে আমাদের উৎপাদনগুলো ছিল পরিবার কেন্দ্রিক, অর্থাৎ ছোট ছোট আকারে। শিল্প বিপ্লবের পূর্বে উৎপাদনগুলো হলো ছোট ছোট আকারে হতো, সাধারণ ছোট ছোট কারখানাগুলোতে উৎপাদন হতো। কিন্তু শিল্প বিপ্লবের ফলে একটি বিপ্লব সাধিত হয়। এই বিপ্লবের মাধ্যমে কি হয়, সীমিত উৎপাদনের পরিবর্তে ব্যাপক হারে বৃহত্তম প্রতিষ্ঠানে অর্থাৎ কোম্পানির সূচনা তৈরি হয়ে গেল, বড় বড় কোম্পানি শুরু হয়ে গেল। এই কোম্পানির মাধ্যমে কি করতেছে, এই কোম্পানির মাধ্যমে তখন বৃহৎ আকারের উৎপাদন। তাহলে কোম্পানি এটি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান। 1913 সালের আইন দ্বারা কোম্পানি গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। তাহলে আমাদের দেশের যে কোম্পানির নতুন দুটি ধরন, একটি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরেকটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রিয় শিক্ষার্থী, এইসব যখন কোম্পানির অধ্যায় আমরা বিশদ আলোচনা করব, এখানে আমরা 5টি অধ্যায়ের ফান্ডামেন্টাল অর্থাৎ মালিকানার ভিত্তিতে ব্যবসায়, এটি এক মালিকানা অধ্যায়ের একটি অংশ। এই অংশটি আমরা যদি একটু ভালোভাবে পড়ি, তাহলে আমাদের এই বইয়ের, এই প্রথম পত্র বইয়ের 5টি অধ্যায়ের ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং বইও তোমরা একটু দেখবা, তাহলে ইনশাল্লাহ তোমরা 5টি অধ্যায় তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো আমরা এখন পড়ছি কোম্পানি উন্নত ধরন নিয়ে আলোচনা করছি, এক মালিকানা ব্যবসায়। এবং কোম্পানির দুটি ধরন, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি কি? যে কোম্পানির ন্যূনতম সদস্য 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন, তাকে কি বলা হয়?
তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। অন্যদিকে যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা শেয়ারবদ্ধ তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। তো আমরা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির একটু তুলনামূলক চিত্র দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার আবাদে হস্তান্তরযোগ্য নয়, পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার আবাদে হস্তান্তরযোগ্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির কমপক্ষে 2 জন পরিচালক থাকতে হয়, পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে 3 জন পরিচালক থাকতে হয়। তারপরে বিধিবদ্ধ সভা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান করা বাধ্যতামূলক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই নিয়ে আরও বিস্তারিত আমরা কোম্পানি অধ্যায়ে আমরা আলোচনা করব। তো তাহলে এ হলো আমাদের এই যে কোম্পানির অন্যতম 2টি ধরন। আবার দেখা গেছে এই আমরা যদি আরও কিছু আছে, আমরা মালিকানার ভিত্তিতে যদি কোম্পানিগুলোকে আলোচনা করতে যাই, তাহলে আমাদের সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, আবার নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানিগুলোকে যদি আলোচনা করতে যাই, সেখানে রয়েছে আমাদের হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। এই নিয়ে অল্প একটু আমি ধারণা কনসেপ্ট আমাদের দিতে চাই। সে সরকারি কোম্পানি, অধিকাংশ যে কোম্পানি অধিকাংশ শেয়ার সরকারি নিয়ন্ত্রণে থাকে। অধিকাংশ বলতে কাকে বলে? 50% বেশিকেই অধিকাংশ বলা হয়। 50 ভাগ হলে হবে না, কী হতে হবে? 50% বেশি, হয় 51%, 52%, এভাবে করতে করতে 99% পর্যন্ত, অর্থাৎ 50% বেশি হতে হবে। যে কোম্পানি, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা কেউ আজানের উত্তর দাও, আজান পড়তেছে, কেউ আজানের জবাব দাও, আমাদের ক্লাস চলমান থাকবে। তো সরকারি কোম্পানি, যে কোম্পানি অধিকাংশ শেয়ার সরকারি মালিকানাধীন তাকে সরকারি কোম্পানি বলে। অন্যদিকে যে কোম্পানির অধিকাংশ শেয়ার বেসরকারি মালিকানাধীন তাকে বলা হয় বেসরকারি কোম্পানি। আর নিয়ন্ত্রণের ভিত্তিতে যে কোম্পানি বলছি, নিয়ন্ত্রণের ভিত্তিতে হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানি। যে কোম্পানি অন্য একটি কোম্পানির 50% বেশি শেয়ার কী করে ধারণ করে এবং সে কোম্পানির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তাকে কি বলা হয়? হোল্ডিং কোম্পানি বলে। অর্থাৎ অন্য একটি কোম্পানিকে হোল্ড করছে, আর যে কোম্পানিটা হোল্ড হলো সেটাকে বলে সাবসিডিয়ারি কোম্পানি। আমরা একটি উদাহরণের সাহায্যে আরও পরিষ্কার করতে পারি। মনে করি এ ও বি 2টি কোম্পানি। এই কোম্পানিটি বি কোম্পানির 50% বেশি শেয়ার ক্রয় করলো এবং বি কোম্পানিতে পরিচালক নিয়োগ সহ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলো। তাহলে এখানে এ কোম্পানিটি হলো হোল্ডিং কোম্পানি এবং এই বি কোম্পানি যে কোম্পানির শেয়ার হারালো, অন্যের কাছে বিক্রি করে দিল, নিয়ন্ত্রণ হারালো, সেটা হলো সাবসিডিয়ারি কোম্পানি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কোম্পানির পর আমাদের চলে আসে কি? আমরা 3টি আলোচনা করলাম। 1 মালিকানার ব্যবসা, 2 আলোচনা করেছি অংশীদারি ব্যবসা, 3 আলোচনা করছি কোম্পানি, 4 আমরা আলোচনা করব, 4 নম্বর আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসা হলো রাষ্ট্রীয় ব্যবসা। তো রাষ্ট্র কি তাহলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে? হ্যাঁ, কখনো কখনো রাষ্ট্রকে কিছু ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হয়। কেন করতে হয়? কারণ এই যে শিল্প বিপ্লবের পরে সব কোম্পানি তৈরি হলো, ধনী ধনী লোকেরা কী করলো? কোম্পানি তৈরি করতে লাগলো। তাহলে এক শ্রেণীর লোক কী হইতেছে? তারা কি বঞ্চিত হইতেছে, অথবা সবাই অর্থের পিছনে ছুটলো। তখন কিন্তু অনেকেই দেখা গেছে অর্থগুলো এক শ্রেণীর লোকের কাছে কী হলো? কুক্ষিগত হতে লাগলো। তখন সমাজের অনেক পিছিয়ে পড়া লোক, সমাজের অনেক হতদরিদ্র লোক, তারা কি করবে? তারা না খেয়ে মরতে পারে। এই জন্য সরকার কিছু কিছু সেক্টরের দায়িত্ব, কিছু কিছু কোম্পানির দায়িত্ব নিজে রাখলো। যেমন এখানে উল্লেখযোগ্য একটি কোম্পানির নাম আমি বলতে পারি, যেটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি কোম্পানি এবং এখন পর্যন্ত কি করতেছে? সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র লোকদেরকে ভালো ধরনের সেবা দিয়ে যাচ্ছে। টিসিবি, এটির নাম হলো টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কী করে? যখন দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে বাইরে চলে যায়, তখন অপেক্ষাকৃত ঘনবসতি এলাকায় কি করে? ট্রাকে করে খোলা খোলা বাজারে কম মূল্যে চাল, ডাল, আটা, তেল এগুলো বিক্রি করে থাকে। এভাবে কি গরিব মানুষদের পাশে দাঁড়াইছে সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ব্যবসায়। এছাড়াও রয়েছে আমাদের বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, বাংলাদেশ বিদ্যুৎ
বাংলাদেশ কি বলবো ওয়াসা যেটা ঢাকা শহরে যে পানি ও পয় নিষ্কাশনের ব্যবসা দ্বারা করে থাকে তাদেরকে বলা ওয়াসা, ঢাকা বা সিটি কর্পোরেশন এলাকায় এটি আছে। তাহলে এগুলো কি রাষ্ট্রীয় মালিকানা চলছে, কারণ আর দেশ স্বাধীনের পরে সমস্ত পাটকলগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন হয়ে যায় এক আদেশে। তো এগুলো রাষ্ট্রীয় ব্যবসায়, এই রাষ্ট্রীয় ব্যবসায় কেন, যাতে করে এগুলো সম্পদগুলো সুষম বন্টন করা যেতে পারে। তবে একটি রাষ্ট্রীয় ব্যবসার কিছু সমস্যা রয়েছে, একটি সীমাবদ্ধতা রয়েছে, যে অদক্ষ ব্যবস্থাপনার কারণে আমরা আমাদের বাংলাদেশ বিমান আমরা লাভজনক করতে পারতেছি না, বাংলাদেশ রেলওয়েকে লাভজনক করতে পারতেছি না। তাহলে এগুলোকে লাভজনক করতে হলে আমাদের কি দরকার, আমাদের এইসব ম্যানেজমেন্টে আরও পর্যাপ্ত জ্ঞান দরকার। আমাদের বলবো এডুকেশন প্লাস ট্রেনিং ইজ ইকুয়াল এফিসিয়েন্ট। অর্থাৎ শিক্ষার সাথে প্রশিক্ষণ নিলে আমরা কি হব, আমরা দক্ষতা অর্জন করতে পারবো, আমরা স্কিল হতে পারবো। তো আমাদের স্কিল পার্সন দরকার আমাদের। তাই আমাদের প্রিয় শিক্ষার্থী, যে দেশ যত শিক্ষিত সেই দেশ তত উন্নত। তাই তোমাদেরকেও বলবো, তোমরা ভালোভাবে লেখাপড়া করো, তোমরাই আগামীর ভবিষ্যৎ। এবং তোমরা কি করবা, তোমরা পর্যাপ্ত জ্ঞান আহরণের মাধ্যমে, ভালোভাবে শেখার মাধ্যমে তোমরা যখন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বগুলো তোমরা পালন করবা, তখন তোমরা আরও ভালো সফল হতে পারবা। তাই তোমাদেরকে এখন থেকে কী করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্ব নেওয়ার জন্য এখন থেকে তোমাদেরকে তৈরি হতে হবে। তাহলেই তোমরা কী করতে পারো, রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে পারবা। এবং আমাদের যে ভিশন রয়েছে, এই ভিশনগুলোকে সফল করতে তোমরা সক্ষম হবা। তাহলে রাষ্ট্র ব্যবসার মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়। রাষ্ট্র ব্যবসার মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। তাহলে ইতিপূর্বে আমরা যে তিনটি ব্যবসা আলোচনা করলাম, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং কোম্পানি, এগুলোর সবগুলোর কি মূল উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন। কিন্তু এখানে সেই রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য আর মুনাফা অর্জন নয়। এখানে কি হলো, রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। প্রিয় শিক্ষার্থী, এগুলো নোট করে রাখো, তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নেও এগুলো তোমাদেরকে অ্যান্সার দিতে হয় পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য। তাহলে দেখা গেছে আগে শিখতে হবে, জানতে হবে, তারপর পরীক্ষার মাধ্যমে নিজেকে কী করতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। তাহলে এরপরে আমরা তো এক মালিকানা, অংশীদারি ব্যবসা, কোম্পানি, রাষ্ট্রীয় ব্যবসা, এবার আসলাম ৫ম নম্বর আসলাম আমাদের কি সমবায় সমিতি। প্রিয় শিক্ষার্থী, এগুলোর উপর একটা করে অধ্যায় রয়েছে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন একটি ফান্ডামেন্টাল দেওয়া হইতেছে বা একটা এই সম্বন্ধে ধারণা দেওয়া হইতেছে। সমবায় কি? ইউনিটি স্ট্রেংথ, একতাই বল, ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি, এই জাতীয় মূলনীতির উপর ভিত্তি করে মূলত সমবায় সমিতি গঠন করা হয়েছে। তাহলে সমবায় সমিতি কি? তোমরা তো 10 মিলে করে কাজ, হারে জিতি নাহিলাজ। আসলেই সমবায়টা হলো সমবায় শ্রেণীর সমমনা কমপক্ষে 20 জন ব্যক্তিদের নিয়ে যে প্রতিষ্ঠান গঠন করা হয় তাকে সমবায় সমিতি বলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সংজ্ঞাটি আরেকবার বলছি, ভালো করে স্মরণ করো। সমশ্রেণী বলতে কি বোঝায়? সমশ্রেণী যেমন দেখা গেছে কৃষক একটা শ্রেণী, ছাত্র তোমরা শিক্ষার্থী তোমরা একটা শ্রেণী, শিক্ষক আমরা একটা শ্রেণী, এরকম শ্রেণী। এটা উঁচু নিচু শ্রেণীর কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যে পেশায় আছে বা জাতীয় একটু শ্রেণীর কথা বলা হয়েছে। যখন দেখা গেছে ব্যবসায়ী একটা শ্রেণী না, তাহলে সমশ্রেণী, তবে একই শ্রেণী বা সমশ্রেণীর সমমনা। আবার এই শ্রেণীর ভিতর সবার মন একরকম হতে পারে না, যাদের চিন্তাধারা এক জাতীয় যদি হয় সেটা বলে সমমনা। তাহলে সমশ্রেণীর সমমনা কমপক্ষে 20 জন, কমপক্ষে কতজন? 20 জন, কমপক্ষে 20 জন নিয়ে যে প্রতিষ্ঠান গঠন করা হয় তাই হলো সমবায় সমিতি। তাহলে সমবায় সমিতি 2001 সালের আইন দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। আর সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা আইনে উল্লেখ নাই।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি সমবায়ের আমাদের গুরুত্বপূর্ণ, আমি যখনই সমবায় পড়াতে যাই তখনই আমি সমবায় সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি। সেটি হলো আসলে আমাদের সমবায় অধ্যায় থেকেও যখন প্রশ্ন আসে, শুধু এক মালিকের ব্যবসার কথা বলতেছেন, আমি সমবায় অধ্যায়েও যদি চলে যাও সেখানেও যদি আমরা অনেক সময় বলি যে সমবায়ের লভ্যাংশ বন্টন কীভাবে হয়, বা লভ্যাংশ বন্টন নিয়ে আমি কয়েকটা কথা না বললেই না, সবসময় আমি সমবায় নিয়ে আলোচনা করলেই এটা বলি, কারণ সমবায় তার শতভাগ লভ্যাংশ বন্টন করতে পারে না। তাহলে কিভাবে বন্টন করে এটি আমাদের মনোযোগ দিয়ে শোনা দরকার। তাহলে সমবায় কি করে? সমবায় সমিতি বলছিলেন, নিয়ে আলোচনা করেছিলাম। সমবায় সমিতির লভ্যাংশ বন্টন, তাহলে শতভাগ লভ্যাংশ বন্টন করতে পারে না। তাহলে 1 নম্বর কি করতে হয়? তাকে সাধারণ সঞ্চিতি রাখতে হয় 15%, সাধারণ সঞ্চিতি হিসেবে 15%। এবং 2 নম্বর হলো উন্নয়ন তহবিল 3%। আর 3 নম্বর হলো, আরেকটা বলি, যদি ঋণদান সমিতি হয় তাহলে আরও 10% কর্তন করে কি করতে হবে? সমবায় সমিতির লভ্যাংশ বন্টন করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখছিলাম, কতটুকু দেখতে পারছি জানি না, কারণ এটা এরিয়াতে আসছি কিনা জানি না, তবে আমি আবারও বলতেছি, সমবায় সমিতি তার শতভাগ লভ্যাংশ বন্টন করতে পারে না। সাধারণ সমবায় সমিতি হলে তাকে সাধারণ সঞ্চিতি 15% এবং উন্নয়ন তহবিলে 3% জমা রাখতে হয়। তাহলে 15 আর 3 কত? 18%। সাধারণ সমিতি হলে 18% রাখার পরে আমরা কি করব? বাদ বাকি সাধারণ সমিতির ক্ষেত্রে বন্টন করে দেব। আর এটি যদি ঋণদান সমবায় সমিতি হয় তাহলে 18-র সাথে আরও যোগ 10 হবে, তাহলে কত হবে? এটি হবে 28%। তাহলে সাধারণ সমবায় সমিতি 18% রাখার পরে বাকি টাকা সদস্যদের ভিতরে বন্টন করে দিতে পারবে। অন্যদিকে ঋণদান সমবায় সমিতি কি করবে? 28% রাখার পরে বাকি টাকাটা কী করতে পারে? সদস্যদের ভিতর বন্টন করতে পারবে। এই জন্যই বলা হয়, এই জন্যই আমি বলছি সমবায় সমিতি এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। কারণ আমাদের পরীক্ষার সময় আমরা উদ্দীপক দেওয়া থাকে, এখানে আমাদেরকে অ্যানালাইজ করে আমাদের কি করতে হয়? ওগুলো করতে হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 5 নম্বর সমবায় সমিতি নিয়ে আলোচনা করলাম। সমবায় সমিতির মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়। সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো সদস্যদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ। তাহলে এই 5টা ব্যবসার ভিতরে আমরা 2টি ব্যবসা পেলাম, মূল উদ্দেশ্য মুনাফা নয়। একটি রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য ছিল জনকল্যাণ, আর এখানে সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো সদস্যদের পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সমবায় সমিতির পরে আমরা আসি, আমাদের রয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক ব্যবসায়, বা একে সংক্ষেপে বলা হয় পিপিপি বিজনেস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। এটি কী? তাহলে এটি হলো যখন সরকার বেসরকারি প্রতিষ্ঠানদেরকে নিয়ে কোনো কি করে? একত্রে বিনিয়োগ করে কোনো একটা প্রতিষ্ঠান করার জন্য, কোনো একটা মানে উন্নয়নমূলক কাজ করার জন্য। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা সবাই ঢাকার যে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভার আছে, সবাই আমরা দেখছি, মোটামুটি সবাই আমরা এটার উপর দিয়ে চলাফেরা করি। তাহলে যে মেয়র হানিফ ফ্লাইওভার, এটি একটি উদাহরণ যে এখানে সরকার বিনিয়োগ করেছে, সাথে সাথে বেসরকারি প্রতিষ্ঠানেও এখানে কী করে বিনিয়োগ করেছে, যৌথ বিনিয়োগ। সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগে বিনিয়োগ হলো সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক, দুইয়ের অংশগ্রহণ। সরকারি সব করবে তা নয়, সরকারেরও কিছু লিমিটেশন রয়েছে, সব কিছু সরকার করতে পারে না।
সেই ক্ষেত্রেও সরকার যদি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সহায়তা চায়, তারা যদি বেসরকারি প্রতিষ্ঠানে এগিয়ে আসে, তাহলে কি এটি খুব একটি চমৎকার একটি আইডিয়া। দি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস, একটি চমৎকার আইডিয়া। সরকার এবং বেসরকারি দুই মিলে যদি ব্যবসার প্রতিষ্ঠানটি শুরু করতে পারে, তাহলে কি হয়, এই প্রতিষ্ঠানটি করতে পারে, তাহলে কিন্তু সরকারও যেমন লাভজনক হয়, বেসরকারি সেক্টরও তেমন কিন্তু উপকৃত হয় বা লাভজনক হয়। তাহলে আমরা আমাদের দেশের যে বড় বড় প্রকল্প সেই প্রকল্পগুলো আমরা বাস্তবায়নের জন্য আমরা এই ধরনের ব্যবসার কী করতে পারি, দ্বারস্থ হতে পারি, এবং এর সুফল নিয়ে আমরা কি করতে পারি, সেই কাজগুলো আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। এবার আমরা আসি, আমরা 6 নম্বর পিপিপি বিজনেস নিয়ে আলোচনা করলাম। আমাদের 7 নম্বর ব্যবসা, মানে আসলেই মালিকানার ভিত্তিতে ব্যবসা অনেক ধরনের, কত ধরনের তার কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট নয়, অনেক ধরনের। আমরা 6টি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা 7 নম্বর আমরা আলোচনা করব, সেটা হলো যৌথ উদ্যোগ বিজনেস, অর্থাৎ এটা হলো যৌথ উদ্যোগ ব্যবসায় বা জয়েন্ট ভেঞ্চার কি? জয়েন্ট ভেঞ্চার অর্থাৎ যখন 2 বা ততোধিক রাষ্ট্র মিলিত হয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে, তখন তাকে যৌথ উদ্যোগ ব্যবসায় বলে। এটাকে ইংরেজিতে বলা হয় জয়েন্ট ভেঞ্চার বিজনেস। তো আমরা যেমন আমাদের দেশে আসলে দেখা গেছে এটার একটা কিছু সুফল রয়েছে, যৌথ উদ্যোগে ব্যবসার কিছু সুফল রয়েছে। যেমন আমরা অনেক ক্ষেত্রে আসলে প্রযুক্তিতে আমরা এগিয়ে নাই, সেই ক্ষেত্রে যেমন আমাদের কি রয়েছে, আমাদের এই যে গ্রামীণ ফোন জিপি এসে দেশে ব্যবসা করতেছে, এটা যৌথ উদ্যোগের ব্যবসার উদাহরণ। এবার আমরা একটা চমৎকার উদাহরণ দিতে পারি, হিরো হোন্ডা। ইন্ডিয়ার হিরো আর জাপানের হোন্ডা, এই দুটি প্রতিষ্ঠান মিলে এরা তৈরি করছে হিরো হোন্ডা। তো হিরো হোন্ডা তৈরির মাধ্যমে কি, এটি একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান, এবং এরা দাপটের সে কী করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। আসলে ব্যবসা করলেই নয়, সাকসেস হওয়া, ব্যবসায় সফলতা অর্জন করাই হলো বড় বিষয়। তাহলে দেখা গেছে আমাদের ব্যবসার সফলতা অর্জনের জন্য আমাদের কি দরকার, আমাদের বিভিন্ন কলা কৌশল দরকার, এবং আমাদের এই যে অনেক ধরনের ব্যবসা রয়েছে, কোন ব্যবসাটি করলে আমি কি করতে পারবো, সফলতার মুখ দেখব, সেটি আগে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণের মাধ্যমেই আমি নির্ণয় করব আমি কোন জাতীয় ব্যবসা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি ব্যবসা নিয়ে আলোচনা করতে পারি। মূলত সেই ব্যবসা ধরন তেমন পড়ে না, তারপর আমরা বলতে পারি ব্যবসায় জোট। এটিও একটি ব্যবসা ধরন, অনেকেই বলছেন, অনেক লেখকই বলছেন যে ব্যবসায় জোট। আসলে এই যে ব্যবসাগুলো ছিল তখন যে আলোচনা করছি, এই ব্যবসাগুলোর ভিতরে যখন কি হয়, যখন একটি এই জোটবদ্ধ হয়, ঐক্য গঠন করে, তখন তাকে বলা হয় ব্যবসায় জোট। যেমন দেখা গেছে উদাহরণস্বরূপ বলতে পারি, একই এলাকায় বিভিন্ন এক মালিকানার ব্যবসায় আছে বা যে কোনো ধরনের ব্যবসায় আছে, তারা নিজেদের ভিতর পারস্পরিক যে একটা প্রতিযোগিতা ছিল তাদের, কে কাছে বেশি বিক্রি করবে, কে কত মুনাফা করবে, তাহলে দেখা গেছে নিজেদের ভিতরে একটা কিন্তু প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতা কি ছিল, এতে কেউ সাকসেস হতো, কেউ কিন্তু আবার ফল্ট করতো, তো কারো কিন্তু ব্যবসা কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। তাহলে দেখা গেছে তাহলে এই প্রতিযোগিতা কমানোর জন্য কমায়ে অধিক মুনাফা লাভের আশায় এই একই জায়গার বা একই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে কী করে, একটা ঐক্য তৈরি করে, এটি বলা আছে ব্যবসায়ী জোট। এতে কি হয়, তাদের ভিতরে যে প্রতিযোগিতা হ্রাস পায়, এবং তারা কি একটা নির্দিষ্ট মূল্যের নিচে পণ্যটা বিক্রি করতে চায় না, এতে তাদের মুনাফা অধিক হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা যে 8 ধরনের ব্যবসা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এই 8 ধরনের মধ্যে প্রথম 5 ধরনের যে ব্যবসা নিয়ে আলোচনা করছি, এই 5 ধরনের ব্যবসা নিয়ে আমাদের এই ফার্স্ট পেপারে 5টি অধ্যায় রয়েছে। তাই বলবো আমার এই লেকচারটি একটু তোমরা যদি যারা দেখেছো তাদেরকে ধন্যবাদ, যারা দেখো না তারা সময় করে দেখে ফেলবা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আলোচনা করতেছিলাম এক মালিকানা ব্যবসা, মালিক একজন, এবং ব্যবসা কি, ব্যবসা ছিল মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড কি রয়েছে, বৈধতার ব্যাপার রয়েছে। শুধু কাজ করলেই ব্যবসা হবে না, অনেক কাজ আমরা যে দেখা গেছে আইনের বিধিবিধান না মেনে কিছু কাজ করলে কি হয়ে যায়, আমাদের এটা অবৈধ হয়ে যায়। যেমন দেখা গেছে উদাহরণস্বরূপ আমরা কি করলাম, লাইসেন্স ছাড়া
আমরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কি করলাম, গরু নিয়ে আসছে, গরু অনেকে গরু নিয়ে আসে, ওই দেশে গরুর দাম কম, তাহলে চোরাই পথে নিয়ে আসলে কিন্তু যে যারা চোরাই পথে চোরাই কারবারি করতেছে তার কাছে লাভবান হইতেছে, কিন্তু এটা ছিল নাকি এটার বৈধ নয়, এটা অবৈধ। তাহলে অবৈধ হওয়ার কারণে এটা কিন্তু ব্যবসা না। রাতারাতি অনেকেই ধনী হয়ে যেতে পারে, কিন্তু ব্যবসা নয়। অনেক সময় কী করতে পারে, শ্যুট করে দিলে বর্ডারই মারা যাবে। হ্যাঁ, কেন? অবৈধ পথে চুরি করতেছে, সে চুরি করতে গেছে, গুলি করতেই পারে। তাহলে কেন আমি চুরি করতে যাব? তাহলে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সৎ পথে জীবনযাপন করব। ব্যবসা যেমন আমাদের হালাল, এই হালালকে আমরা কি করতে হবে? তাহলে হালাল তখনই হবে যখন আমাদের আইনের দৃষ্টিকোণেও কী হবে, এটা বৈধতা পাবে, তখনই হবে এটি হালাল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই এক মালিকানা ব্যবসা যে অধ্যায়টি, এটি তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে তোমরা যদি এই যে মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসা তোমরা যদি একটু কি করো, ভালোভাবে পড়াশোনা করো, 5টি অধ্যায় সহজ হয়ে যাবে। আর 5টি অধ্যায়েও আমরা কি করব, এগুলো অনলাইনে আরও আমরা ডিটেলস আমরা পড়াবো। তখন তোমরা যদি এগুলো মনোযোগ সহকারে ক্লাসগুলো গ্রহণ করো, ক্লাসগুলো নেও, তাহলেই আমাদের এই অনলাইন ক্লাসটি সফলতার মুখ দেখবে। তা তোমাদের সফলতাই আমাদের সফলতা। যে তোমার মা বাবা ছাড়াও তোমার সাফল্যে আরও একজন গর্ববোধ করে, সে হলো তোমার শিক্ষক, সে হলো আমরা। আমাদের চাইতে শিক্ষক আমরা কি করি, আমরা তোমাদেরকে যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমেই আমরা নিজেদেরকে কি করি, গর্ববোধ করি। তোমরা যদি একজন বড় বড় পদে যাও, ভালো লেভেলে থাকো, বড় ব্যবসায়ী হও, তখন আমরা নিজেদেরকে কি মনে করি, ধন্য মনে করি। তাহলে তোমার সফলতা যেমন তোমার সফলতাও ঠিক আমি মনে করি আমার সফলতা। তাই তোমাদেরকে তোমাদের বাবা মা যে উদ্দেশ্যে তোমাদেরকে লেখাপড়া করানোর জন্য কলেজে ভর্তি করেছে, তোমাদের সেই উদ্দেশ্যটি সফল হোক। তোমরা কি করো, তোমরা সময়ের যথার্থ ব্যবহার করো, সঠিক সময়ে সঠিক কাজটি করো। যখন যে কাজটি করা দরকার তখন সেই কাজটি করো। তাহলে কি করবে, তোমরা সফলতার মুখ দেখবা। তোমরা কি, ইফ ইউ হার্ড ওয়ার্ক ইউ উইল সাকসেস ইন ইউর লাইফ, আদারওয়াইজ ইউ উইল নট সাকসেস। হার্ড ওয়ার্ক করতে হবে, কঠিন পরিশ্রমটা কি? তোমাকে লেখাপড়া করতে হবে। ছাত্র নং অধ্যায়ং তপ, ছাত্রদের একমাত্র ধ্যান জ্ঞান হলো লেখাপড়া করা। তোমাকে তো অন্য কোনো কাজ করতে বলা হয়নি। তুমি লেখাপড়া করো, তোমার যে কয়টি বিষয় রয়েছে, কয়টি বিষয় তুমি বারবার লেখাপড়া করো, বারবার কি করো, পড়ো, লেখো, পরীক্ষা দাও। এভাবে বিভিন্ন ধরনের আমাদের যে প্রশ্নপত্রগুলো আছে, বোর্ডের প্রশ্নপত্র দেওয়া আছে, আমরা প্রশ্নপত্র দেই। এই প্রশ্নগুলো দেখো তুমি যদি ভালোভাবে সলভ করতে পারতেছো কিনা। সলভ করতে না পারলে আমার কাছে প্রশ্ন করো। আমার বিষয়ে আমার কাছে প্রশ্ন করো, অন্য বিষয়গুলো অন্য স্যারের কাছে প্রশ্ন করো। এই যে আমরা অনলাইন ক্লাস নেই, তখন কমেন্টস করো, ইমেলে যোগাযোগ করো, ডিরেক্ট ফোনে যোগাযোগ করতে পারো। ফোন নম্বরগুলো তোমাদের বইয়ে আছে। যে বিষয়ে সমস্যা হবে সেই বিষয়ে স্যারের সঙ্গে কথা বলে কি করো, সময়ের সদ্ব্যবহার করো। তাহলেই তুমি, এবং সঠিক সময়ে সঠিক লেখাপড়া করো, তাহলেই তুমি সফল হতে পারো। তোমার সফলতায় কি হতে পারে, তুমি যেমন সফল হতে পারো, তোমার পরিবারটা সফল হতে পারে, তোমার রাষ্ট্র কি করতে পারে, রাষ্ট্রও তোমার কাছ থেকে যেন কিছু অবদান পায়। তাহলে দেখা গেছে, বলবো প্রিয় শিক্ষার্থী, দেখা গেছে আপনারে লয়ে বিব্রত রহিতে আসি নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরে তরে। কবি যে লিখেছেন, এখানে আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত নয়। যদি ব্যবসা আমরা বলে গেলে মুনাফার কথা বলি, মুনাফার কথা বলি, মুনাফা মূল উদ্দেশ্যের কথা বলা হয়েছে, কিন্তু আসলে একমাত্র উদ্দেশ্য নয়। আরও রয়েছে যে যারা ক্রেতা বা কাস্টমার, তার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে, তাকে সন্তুষ্টি করা, তাকে কি ন্যায্য মূল্যে তাকে পণ্যটি দেওয়া, এবং তাকে কি কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া, তার সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। তাহলে কি আমরা শুধু খালি টাকাই চিন্তা করো তা নয়। এই যে কবি বলছে, তা সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। তাহলে কি করব, আমরা যে কাজই করি না কেন,
আমরা যদি কি সততার সহিত এবং সকল পক্ষের সন্তুষ্টির কথা ভাবি আমি একটা ব্যবসা করি, তা আমার যারা ক্রেতা রয়েছে, আমার যারা কাস্টমার রয়েছে, গ্রাহক রয়েছে, তাদের সাথে আমার কি থাকতে হবে, একটা সুসম্পর্ক থাকতে হবে, তাদের সাথে আমি ভালো আচরণ করবো, ভালো ব্যবহার করব। হ্যাঁ, আমি তো মুনাফা অর্জন করতেছি ঠিক আছে, কিন্তু তাদের সন্তুষ্টিটাও আমাকে ঠিক করতে হবে, দেখতে হবে, তাহলেই আমি হতে পারবো একজন সফল ব্যবসায়ী। শুধু নিজেরটাই চিন্তা করো তা নয়। তো প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টসে জানাও। হ্যাঁ, ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। আর কী ধরনের তোমরা প্রত্যাশা করো, কী ধরনের ক্লাস প্রত্যাশা করো সেটা তোমরা জানাও, ফোন করে জানাও, যোগাযোগ করো। আর বর্তমান প্রেক্ষাপটে আসলেই কি বলবো, আমরা এই যে ছাত্রবিহীন অনলাইন ক্লাস, হ্যাঁ, তা আমরা আসলেই আমরা শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান সরকারের ব্যাপারে খুব সহযোগিতামূলক তারা অনলাইন ক্লাস করার জন্য জোর দিয়েছেন এবং এই জন্য সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়, উনিও এই ব্যাপারে খুব জোর দিয়েছেন। আমরা যত সঠিক সময়ে সঠিক ক্লাসগুলো নিয়ে থাকি এই জন্য উনি জোর দিয়েছেন, উনিও ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাহলে দেখা গেছে এটি তখনই সফল হবে যখন আমাদের শিক্ষার্থীরা কী করবে, সবাই এই অনলাইন ক্লাসতে সুবিধা পাবে। তাহলে এই অনলাইন ক্লাসটি সুবিধা পাওয়ার জন্য তোমাদের কী করা দরকার, ক্লাসটি দেখা দরকার। হ্যাঁ, অনেক অভিভাবক অনেকেই বলছে যে আসলে আমাদের তো এই ধরনের অনলাইন ক্লাস দেখার মতো আমাদের অনেকেই ভালো হ্যান্ডসেট নাই। আসলে দু একজনের সময় থাকতে পারে, আসলে অনেকেই অনেক ছাত্রই আমরা শিক্ষক, আমাদের চেয়েও দেখি ছাত্রের কাছে ভালো দামি হ্যান্ডসেট রয়েছে। তো ব্যতিক্রম কিছু থাকতে পারে, তো তাকেও যদি আমরা সবাই সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই, বা দেখা গেছে তাহলে দেখা গেছে কি সেও কিন্তু ক্লাসটি দেখতে পারে। কোনো ক্ষেত্রে আমি এটাও বলবো যে দেখা গেছে পাশাপাশি দুজন শিক্ষার্থী আছে, একজনের ভালো একটা সেট আছে, সে নেট চালায়, আরেকজন চালায় না, তারা দুজন মিলেও যদি সেখানে যদি দেখে, তারপরে দেখা গেছে যে বর্তমান করোনাকালীন সময়ে যে যার কাছেই যাক না কেন এই যে মাস্ক ব্যবহার করতে হবে, বা দেখা গেছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু কাজটা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের যে শীত আসতেছে, এই শীতে কি করোনা দ্বিতীয়বার হানা দিতে আসছে আমাদের শীতকালে। অলরেডি আমাদের মৃত্যু হার দিন দিন বাড়তেছে, তাই আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। আমি যদি সাবধান না হই তা আমাকে কেউ সাবধান করতে পারবে না। আমি মাস্ক যদি না পরি, আমি যদি মাস্ক না পরিধান না করি, তাহলে কেউ আমাকে মাস্ক পরিধান করতে, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এই যে আমি ক্লাস নেওয়ার জন্য এটা এখানে রাখছিলাম, এটা আমাকে মাস্কটা কী করতে হবে, আমাকে পরতে হবে। আমি মাস্কটা যদি পরি, তারপর আমি বাজারে যাই, তাহলে কি হবে, আমার লোকালয়ে গেলেও আমি হয়তো তুলনামূলক কম ক্ষতির সম্মুখীন হব। হাতে কি করব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলাম। এছাড়া বাইরে থেকে আসার পরে কী করলে বাসায় গোসল করা, সাবান পানি দিয়ে হাত ধোয়া, কাপড় চোপড়গুলো ভালো করে পরিষ্কার করা, এই সবগুলো স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি, তাহলে কি হবে, হয়তো আল্লাহ আমাদেরকে হয়তো এ থেকে আমাদের রক্ষা করবে। এছাড়াও দেখা গেছে যে আমরা কি করব, ভালো খাবার খাবো, আমাদের শরীরে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই জন্য আমরা ব্যালেন্স ফুড খাবো। এছাড়া করোনার সময় বলা হয়েছে ভিটামিন সি এর উপর জোর দিতে বলেছে অনেকেই, আর্টিকেলে বিভিন্ন জায়গায় দেখেছি ভিটামিন সি একটু বেশি বেশি খাবো, সূর্যের আলো গায়ে লাগানো, ভিটামিন ডি খাবো বা সূর্যের আলো শরীর লাগাবো। এগুলো মেনে চলার মাধ্যমে কি করতে পারি, আমরাও এই করোনার হাত থেকে আমরা নিজেদেরকে সুরক্ষা করতে পারি। তো সবাই তোমরা যেমন ভালো থাকো, আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য রইল আমার শুভকামনা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরাও আমার জন্য দোয়া করিও এবং আমি যাতে ভালো থাকি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।